শাওনের কথা শুনে চুপ হয়ে গেল সবাই। শাওনের বড় দুলাভাই ওর কাঁধে হাত রেখে শান্ত হতে বলল। শায়ন নিশ্চুপ হয়ে বসে আছে। আনোয়ারা বেগম বিড়বিড় করতে করতে চলে গেলেন। রান্নাঘর থেকে সবকিছু শুনতে পেয়েছে সেজতি। হঠাৎ এভাবে রিয়াক্ট করবে বুঝতে পারেনি। তবে রেগে গেল কেন? কথা বিদ্রুপ করে যে কথাটি বলেছিল তার জন্য আজকে মেহমানদের সামনে এমন কথা বলা উচিত হয়নি। সবার সামনে ওর ব্যঙ্গাত্মক কথার জন্য লজ্জা পেতে হয়েছে, যার জন্য এমন রেগে গেল শায়ন। তাছাড়া এমন ছেলেদের মাঝে মাঝে লজ্জাও দিতে হয়, না হলে মুখের বুলি ফোটে না কখনো। আজকে কিছু বলা উচিত ছিল সায়নের বোনদের, যেটা সেজুতির খোঁচা লাগানো কথার জন্য রেগেমেগে বলে দিল সায়ন। এর পরিমাণ ভালো কিংবা ঝাঁঝালো হতে পারে তা জানে না সেজুতি। এসব ভাবতে ভাবতে খুব জোরে শোষে একটা নিঃশ্বাস ফেলে রান্না করতে লাগলো। মাছ, মাংস, সবজি রান্নার শেষে পোলাও রান্না করলো। তবে সব রান্নার আগে সেজুতি মায়ের কাছে ফোন কল দিয়ে রেসিপি জেনে নিয়েছে। রান্না মোটামুটি হলেও আতঙ্কে আছে কিনা, কি হতে পারে দ্বিধায় পড়ে গেছে। ভালো যে হবে না অন্য সবার মতো তা জানে সে যদি। তবে যে কোনো পরিশ্রমে যদি দিয়ে করা হয় তাহলে খাওয়ার উপযোগী তো নিশ্চয় হবে। সবার রান্নার স্বাদ তো একরকম হয় না, আলাদা আলাদা হবে। তাহলে এই একটা কথা সবাই বুঝতে পারে না কেন? কেউ কিছু না জানলেও তাকে শিখিয়ে দিতে হয়। মেয়েরা মায়ের হাতে অর্ধেক শিখে বাকি অর্ধেক শ্বশুরবাড়ি এসে শিখে। অথচ সেসব না করে কথায় কথায় কথা শুনিয়ে যাচ্ছে। এটাই কি নিয়ম? যে কোনো কিছুতে দায়সারা হয়ে মিনিটের পর মিনিটের কথা শুনিয়ে যাবে। সবাই তো চুপচাপ হয়ে থাকতে পারে না। সেজুতির মতো কিছু কিছু মেয়েরা মুখের উপরে জবাব দেয়। ফলস্বরূপ নানা ধরনের উপাধিতে ভূষিত হয়। তবে এসব উপাধি সে যদি ছোট থেকেই পেয়ে এসেছে, তাই সে কারো কথায় গায়ে লাগায় না। কিন্তু সায়ন কিছু বললে মুহূর্তের মধ্যে টলমল চোখে স্পষ্ট ভেসে ওঠে। ভালোবাসা হয়তো এমনই। তবে সে যদি নিজ থেকে কখনো ভেঙে পড়ে না। কেউ কিছু বলবে আর সব কিছু মুখ বুজে সহ্য করবে এমন নয়। তার উত্তর সে দিয়েই আসবে, লোকমুখে হোক আর প্রিয়জন হোক। প্রয়োজন, প্রিয়জন আর প্রয়োজন এই দুটো শব্দকে একটি পয়সার এপিঠ ওপিঠ বলা যায়। প্রয়োজন আছে বলে প্রিয়জন চেনা যায়। প্রয়োজনের ঘর পূর্ণ হলে প্রিয়জন হয়ে ওঠা, প্রয়োজন পরিসন পূর্ণ করার জন্য প্রিয়জনে এত কদর। তবে লোক দেখে যে প্রিয়জন হওয়ার চেষ্টা করে তার থেকে অধম আর কেউ নেই। এই ছোট্ট পার্থক্য যে বুঝতে পারে, মূলত সে ব্যক্তি সুন্দর জীবন লাভ করে সক্ষম। অন্ততপক্ষে কারো ধোঁকার সম্মুখীন তো হতে হবে না। তবে এতদিন এই দুটো শব্দ নিয়ে বেশ দ্বিধায় পড়েছিল সেজুতি। মাঝে মাঝে সায়নের পরিবর্তন, আবার মাঝে মাঝে অন্যরকম হয়ে যাওয়া, এসব নিয়ে বেশ দ্বিধায় ছিল। তবে আজকে সায়নকে দেখে কিছু সব কিছু স্পষ্ট হয়ে গেছে। আজ স্পষ্ট বুঝতে পেরেছে সেদিনের সে ছোট্ট সেজুতি প্রিয়জন আর প্রয়োজন এই দুটো শব্দকে ঘিরে একজনের বসবাস। সবকিছু রান্না হয়ে গেল, কিন্তু আনোয়ারা বেগম আসেনি একবারের জন্য। এসেছে তার দুই মেয়ে। সেজাতির কোনো অভিযোগ নেই। বাড়ির বউ, তাই অতিথি আপ্যায়নের ব্যাপারে তারই দেখতে হবে। ডাইনিং টেবিলে সবকিছু গুছিয়ে রাখছে। এখন হাতের ব্যথা তেমন একটা নেই। সেটা হয়তো ক্ষণিকের ব্যথা ছিল, কিন্তু সায়নের যদি সঙ্গ না থাকতো তাহলে হয়তো হাতের ব্যথার পরিবর্তে মনের ব্যথাটাও দীর্ঘস্থায়ী হতো। ডাইনিং টেবিলে সবাই অপেক্ষা করছে সেজুতির। দুই মেয়ে জামাই সায়নকে আগে খেতে বলেছিল, তবে তিনজনে খায়নি। সবাই একসাথে খাবে এমনটাই। এখানে সবাই ঘরের মানুষ। আলাদা আলাদা খাওয়ার প্রশ্নই ওঠে না। বিশেষ করে সায়নের মেজ দুলাভাইয়ের কথা ছিল সবাই একসাথে খাবো। আনোয়ারা বেগমও তার মেয়েরা সবকিছু বুঝতে পেরেছে। এখানে পরিবারের সবাই আছে, শুধু সেজুতি নেই। সেজুতির জন্য এমন অপেক্ষা সবার। তাই খাওয়ার সময় বেশি একটা কথা বাড়ালো না। কিছুক্ষণ পরে সেজুতির দেখা মিলল। গোসল করে নামাজ আদায়ের পরে এখন আসা। তবে শাড়ি পরিহিত, মাথায় কাপড় জড়ানো এক নারীর সম্মুখে দাঁড়িয়ে আছে সবার। মুখে এক চিলতে হাসির রেখা টেনে সম্মুখে গিয়ে দাঁড়ালো সেজুতি। ঝাল এই শব্দটার জন্য খেতে পারছে না সায়নের বড় দুলাভাই। বাচ্চাদেরও সমস্যা হচ্ছে। নতুন কিনে আনা মরিচের গুঁড়োর জন্য এতটা আন্দাজ করতে পারেনি। নিম্নস্বরে কথাটা বলে ঢোক গেল সেজুতি। সেজুতির কথা শুনে কটমট করে তাকায় আনোয়ারা বেগম। সেজুতি কিছু বলে না। সায়নের বড় বোন বলল, আশিকের আব্বু তো ঝাল খেতে পারে না, সেটা জানার কথা সবার। তার কথা শুনে সায়নের দুলাভাই বলল, ফোপাতে ফোপাতে না খেলে অশান্তি লাগে না। আজ না হয় তেমনই খেলাম। কি বলেন ভাবি? কথাটা বলে তিনি হেসে দিলেন। তার কথায় শুনে কপাল কুঁচকে তাকালো তার সহধর্মিণী। তবে ঠাট্টার ছলে সবকিছু পানসে করে দিল সায়নের দুলাভাই। তাদের বউদের সম্পর্কে জানা আছে। সবকিছুতে গন্ডগোল করে শান্তি পায় এরা। খাটে মাথা ঠেকিয়ে বসে আছে সায়ন। তার সামনে ওর ভাগ্নেকে নিয়ে বসে আছে সেজুতি। আর চোখে সায়নের দিকে তাকাচ্ছে। যে চাহনিতে বিশাল এক চাওয়া পায় স্পষ্ট। তবে আজকে কোনো রকম হাসি ঠাট্টা করার মুডে নেই সায়ন। সকাল থেকে মন মেজাজ অগোছালো হয়েছে। এমনি কটূক্তি কথা হজম করতে হয়েছে। বিয়ের পর ছেলেদের পরিবর্তন হয়েছে, বিবেক বুদ্ধি সব লোপ পেয়ে যায়, এমন কথা সম্মুখীন হতে হয়েছে আজ। সায়নকে নীরবে দেখে সেজুতি চুপ হয়েছে। শুধু শুধু আশিকের সাথে খেলছে, হাসছে। সেজুতি যেমন
চুপ থাকতে পারে না, তেমনি অন্যকে চুপ দেখতে পায় না। অন্য কোনো কারণ হলে ঠিক খুঁচিয়ে কথা বলতো, কিন্তু আজকে বাড়াবাড়ি হয়ে যাবে। এমনিতে সকালে ওর জন্য এমন অবস্থা হয়েছে, তাই আর কোনো ঝামেলা করতে চায় না। নিশ্চুপ হয়ে নিজের নীরবতা পালন করছে। আনোয়ারা বেগম ও তার ২ মেয়ে একসাথে মিটিং বসতে। মূলত বড় মেয়ের শ্বশুরবাড়ির ঝামেলা হয়েছে, সেসব নিয়ে কথাবার্তা চলছে। বড় মেয়ের শাশুড়ি ভালো না, সারাক্ষণ পায়ে পায়ে দোষ ধরবে। একটা সন্তানের মা হয়েছে, এখনও নতুন বউদের মতো দোষ ধরেই যাচ্ছে। এসব নিয়ে ঝগড়াঝাটি। তাছাড়া বড় মেয়ের শাশুড়ি অসুস্থ হয়েছিল, এখন দেখাশোনা করেনি। এর জন্য সে পরিবারের লঙ্কাকাণ্ড বয়ে গেছে। বড় জামাইয়ের সাথে তর্কাতর্কি হয়েছে। আনোয়ারা বেগমের মেজো মেয়ে একটু অন্য ধাঁচের। তার শ্বশুরবাড়িতে শাশুড়ির ঝামেলা নেই। সেখানে তার সাথে কেউ পেরে উঠতে পারে না, না পায়ে পায়ে লাগতে আসে। ছোট ছেলের বউ বলে কথা, সব দোষ বড়জা আর ভাসুরের। তার ক্ষেত্রে কাহিনী উল্টো কাহিনী হয়। সে শাশুড়িকে দেখতেই পারে না। ২ মেয়ের শ্বশুরবাড়ির কাহিনী শোনার পর সে যদি কথা উঠল, একমাত্র ছেলে আর একমাত্র ভাইয়ের জন্য কিনা শেষ পর্যন্ত দেখে শুনে একটা বেয়াদব অভদ্র মেয়েকে নিয়ে এসেছে। কাউকে সম্মান দিয়ে কথা বলে না, এমনকি নিজের স্বামীকেও আজ অন্য বাড়ির ছেলেদের সামনে অপমান করলো। সায়ন নাকি ভয় পাচ্ছে, এটা বলা উচিত ছিল ওর? সে যদি রুমে একা একা বসে মোবাইল ঘাঁটছে, সায়নের বোন বড় দুলাভাই আনোয়ারা বেগমের রুমে আলাপ আলোচনায় বসেছে। এসব ব্যাপারে সায়নের বিন্দুমাত্র ইচ্ছে নেই, তবু বড় দুলাভাইয়ের জন্য আসছে। কারণ ওর বোনদের ব্যাপারে তো সব কিছু জানাই আছে। আনোয়ারা বেগম কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে বড় জামাইকে উদ্দেশ্য করে বলা শুরু করলো, দেখো বাবা, একটা ৩ বছরের ছেলে আছে, এখন সাংসারিকের কথা ভাবো। এভাবে চললে তো ছেলে মানুষ করতে পারবে না। আনোয়ার বেগমের কথা শুনে বড় জামাই বলল, আম্মা, এখানে ঝামেলার তো কিছু নেই, ও সব কিছু মানিয়ে চললেই তো ঠিক হয়ে যায়। মা বাবা আর ভাই ছাড়া তো কেউ নেই সেখানে, তাতে এত ঝামেলা করেন কেন? শাওনের বড় বোন বলল, তোমার বোনগুলো জ্বালাতন সহ্য করবে কে? বিয়ে দিয়েছে, তারপরে আমার সংসারে এসে হস্তক্ষেপ করবে কেন? ৪-৫ বছর এমন ঝামেলা সহ্য করেছে, আর ইচ্ছে নেই। এরপরও যদি তুমি কিছু না বলো, তাহলে সংসার এখানেই শেষ। বড় বোনের কথা শুনে মেজ বোন বলল, মাথা গরম করে লাভ আছে কোনো? ছেলের বয়স ৩ বছর চলে, এখন সব কিছু চিন্তা ভাবনা করা উচিত। রাগলে তো সমস্যার সমাধান হবে না। আশিকের চিন্তা করা। আশিকের বাবাকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, কিছু মনে করবেন না। রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে ফেলে। মা-বাবাকে তো ফেলে দেওয়া যায় না, না বউ ছেলেকে দেওয়া যায়। তবে আশিকের ভবিষ্যৎ দেখতে হবে, ওর জন্য টাকা জমানো শুরু করে দিন। আপু তো কয়েকবার বলেছিল, অন্যদের কথা গায়ে লাগাবেন কেন? মাঝে মাঝে বউয়ের কথাও শুনতে হয়। সে তো ভালোর জন্য বলবে, তার সংসারে ভালো তো তার থেকে অন্য কেউ বুঝবে না, তাই সব কিছু দেখে রাখবেন। শাওনের মেজ বোনের কথা শুনে চুপচাপ রইল ওর দুলাভাই। গা জ্বলে গেলেও ভদ্রতার খাতিরে বসে আছেন তিনি। শায়ন কটমট করে তাকালো। বোনদের মুখের উপর কিছু বলবে এখন? অনেক কিছুই তো বলা যায়। তবুও নিশ্চুপ হয়েছে। আনোয়ারা বেগম দৃঢ়ভাবে বলল, বাবা, শান্তভাবে সব কিছু ভেবে দেখো। ঝগড়া ঝামেলায় তো সব কিছু ঠিক হবে না, সব কিছুর সমাধান করতে হবে। শায়নের বড় দুলাভাই কিছুক্ষণ চুপ থেকে বলবো, ওর সাথে তো কারো কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। ওর কার্যকলাপে ঝামেলা হয়। আমার কোনো আত্মীয়স্বজন আসতে পারে না, তাতে ওর সমস্যা। যেহেতু আমার ভাই বিয়ে করেনি এখনো, তাই বাড়ির বউ হিসাবে তো সব কিছু ওরেই সামলাতে হবে। কিন্তু মানুষ আসলে ওর সমস্যার শেষ নেই। আমার টাকা যায় কেন, তাতেও ঝামেলা হয়। মেহমানকে না খাইয়ে কি টাকা জমিয়ে রাখবো? এই সামান্য কথাটা আপনার মেয়ে বোঝে না, বুঝতেও চায় না। দুলাভাইয়ের কথা শুনে সায়নের বড় বোন উচ্চস্বরে চেঁচিয়ে বলল, তোমার মেহমান আসবে, তাতে আমার সমস্যা থাকবে কেন? কিন্তু এমন দিন নেই তোমার ঘরে মেহমান থাকে না। নিত্যদিন নতুন রান্না করতে হয়। এই টাকাগুলো কই পাও? যে টাকা রোজগার করো সব কিছুতেই শেষ হয়ে যায়। আর এত এত রান্না আমি করতে পারবো না। সায়নের বড় দুলাভাই রেগে বলল, আমার বাবা মা যতদিন আছে ততদিন মানুষ আসবে যাবে থাকবে। সংসারে না থাকতে ইচ্ছে করলে তুই থাকিস না, তবুও সারাদিন ঝামেলা করিস না। আনোয়ারা বেগম হকচকে গেলেন, সামান্য ব্যাপার নিয়ে ঝামেলা করো না, ওকে বুঝিয়ে বলবো। সায়নের দুলাভাই আনোয়ারা বেগমের মুখের কথা কেড়ে নিয়ে বলল, কতগুলো বছর কেটে গিয়েছে সংসারে, এখনো আপনার মেয়ে বোঝেনি কিছু। আমার জন্য যদি ওর চিন্তা ভাবনা থাকতো, তাহলে এমন অকারণে ঝামেলা করতো না। ন্যূনতম কোনো শিক্ষা নেই ওর মধ্যে। বড় মেয়ে জামাইয়ের মুখে এমন কথা শুনে শরীর অসাড় হয়ে গেল আনোয়ারা বেগমের। যে মানুষটা খুব শান্ত স্বভাবের একজন, যা কিছু হয়ে যায় শান্তভাবে থাকতো, কিন্তু আজকে আনোয়ারা বেগমের মুখের উপরে কথা বলে দিছে, নিজের মেয়ের শিক্ষার দিকে আঙুল দিছে। তাহলে কতটা নিচে নেমে গেছে তার মেয়ে। সায়ন নিজেও চুপ হয়ে গেছিল, কিন্তু রক্ত মাংসে গরম মানুষ থাকলে চুপচাপ থাকা যায় না। সব কিছুতে তো এতক্ষণ ভালো মন্দ সব কিছু দোষ গুণ বোঝার কথা। দৃঢ়ভাবে বলল, আপু, নিজের দোষের জন্য আমাদের মান ইজ্জত শেষ করো না। মেজো ভাইয়ার ঘরে আছে, ভুলে যেও না, সেও কিন্তু পুরাতন নয়। বড় বোন উচ্চস্বরে হাসলো, আমার সংসারে তোর হস্তক্ষেপ করতে কে বলছে? বড় বোনের কথার ভঙ্গিমা শুনে আহাম্মক হয়ে গেল শাওন। লজ্জায় মুখর দৃষ্টি নিয়ে নিশ্চুপ হয়ে বেরিয়ে এলো। নিশ্চুপ হয়ে আছে আনোয়ারা বেগম। তার জানা আছে ভালোভাবে তার ছেলের ব্যাপারে। সায়ন ভালো একতে
ভালো একজন, খারাপে ওর থেকে খারাপ কেউ নেই। জনসম্মুখে মুখ বন্ধ করে দিবে আর পরবর্তীতে তার কাজে হস্তক্ষেপ করবে এমন ছেলে সায়ন নয়। আনোয়ার বেগম বড়সড় একটা ঢোক গেল। ওর বড় মেয়ের বোন রাগের মধ্যে কথা শুনিয়ে দিল সায়নকে। কিন্তু কথা বলার পর নিজে আহাম্মক হয়ে আছে। সায়নের বড় দুলাভাই দাঁতে দাঁত চেপে বলল, মুখে ব্যালেন্স করতে পারো না? এই জন্য লাগাতার ঝামেলা হয়। কোথায় কীরকম কথা বলতে হয় এই সামান্য জ্ঞান নেই তোমার। কথাটা বলে হনহন করে বেরিয়ে গেলেন তিনি। আনোয়ারা বেগম দুই মেয়েকে নিয়ে রুমে বসেছেন। শান্তভাবে দুই মেয়েকে বোঝাচ্ছেন। কিন্তু কেউ কথা শুনবার নয়। শ্বশুরবাড়ি গেলে সবার কথা শুনতে হবে, এমন তাদের উক্তি। এদিকে সেজদিকে দিনের পর দিন নানা কথা শুনিয়ে রাখে। সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই কারো। অন্য মেয়েকে ঘরে আনলে নিজেরা সাধু, আর নিজেরা অন্যের বাড়িতে গেলে সেখানে মানুষ দোষী, এমন চিন্তাধারার জন্য সংসারে ঝামেলা লেগে থাকে। রুমে গিয়ে চুপচাপ বসে আছে সায়ন। সে যদি কিছু হলেও আন্দাজ করতে পারছে। সবাই একসাথে মিটিংয়ে ছিল, নিশ্চয়ই কোনো কথার কথা কাটাকাটি হয়েছে। আনোয়ারা বেগম ঘর থেকে ছোট বড় কথার ধ্বনি ভেসে আসছে। সব কিছু স্পষ্ট না শুনলেও কিছুটা হলেও আঁচ করতে পেরেছে। যারা অন্যের সংসারে ফোড়ন কাটবে তাদের নিজেদেরও তো তেমনই হবে। সায়নের মেজ বোন রুমে যাওয়া মাত্র তার স্বামী জিজ্ঞাসা করলো, কোনো ঝামেলা হয়েছে নাকি? কথা কাটাকাটি কিসের ছিল? জবাবে সায়নের বোন বলল, এসবে মাথা ঘামানোর দরকার নেই। আশিক দুষ্টুমি করছে তাই আপু মেরেছে, এই নিয়ে তর্ক হচ্ছে। মেজ দুলাভাই আর কথা বাড়ালেন না। কিছুটা হলেও টের পেয়েছেন। সকালে বড় দুলাভাই চলে গেল। অফিস যেতে হবে। এখান থেকে অনেক দূর, তাই নিজের বাড়িতে গেলেন। যাওয়ার সময় বলে গেছেন তার সহধর্মকে কয়েকদিন বেড়ানোর পরে যেতে। সে নিজে এসে নিয়ে যাবে। জবাবে তার সহধর্মিণী কিছু বললেন না। রান্নাবান্না সব কিছু কিছু বেশ আরামে আছে সে যদি। দোষ ধরলে ধরবে, রান্না ভালো মন্দ হতেই পারে। ওর স্বামীর ভালো লাগলেই হলো। এ বাড়িতে যার জন্য আসা সে তো পছন্দ করে, তাই অন্য সব কথা গায়ে মাখছে না সেজুতি। সায়ন অফিসে, বাড়িতে ওর দুই বোন মেজো দুলাভাই আর আনোয়ারা বেগম আছে। রান্নাঘরে যখন সেজুতি রান্না করছিল তখন সায়নের বড় বোন এসে টুকিটাকি করে দেয়। মেজো বোন আগ থেকে সব কিছু ঘুরে ঘুরে খায়। সাথে লাগাতার তো কথা আছে। সে যদি এসব কার্যকলাপ দেখে দেখে দাঁতে দাঁত চেপে থাকে। অফিস যাবার সময় সায়ন বারবার বুঝিয়ে গেছে ওদের সাথে কোনো কথায় না জড়াতে। নিজেদের মতো কাজ করে তারপর রুমে এসে যেন বসে থাকে, অথবা আশিকের সাথে যেন খেলে। সে যদি চুপচাপ সম্মতি দেয় সায়নের কথায়, মনে মনে ঠিকই সায়নকে ভেঙানি দেয়। যা বলবে সায়নের সামনেই বলবে। ওর অনুপস্থিতিতে কিছুই বলবে না, সাথে হাজারো রকম বানিয়ে বলবে। তখন সে যদি উপরে তুফানে যাবে। এসব ভেবে চুপচাপ আসছে সেজুতি। দুপুরে খাবারের পর সবকিছু গুছিয়ে নিজের রুমে এসে মোবাইল ঘাঁটছে সেজুতি। বিয়ের আগে কত ভালো ছিল, এখন সব দায়িত্ব পালন করে কথা শুনতে হয়। অথচ বাপের বাড়িতে কত সুখ, সেখানে তো নিজের ভাইয়ের বউ আছে। কই একবারের জন্য তো সেজুতি কথা শোনায় না। আর সেজুতিকেও কখনো কটূক্তি কথা বলে না। উল্টো মনের মধ্যে যা যা থাকে গড়গড় করে ওর ভাবিকে বলে দেয়। ওর ভাবি শান্ত মাথায় বলতো, এমন কিছু করলে সবাই খারাপ ভাববে। বা আমার আদরের মেয়ে তুমি, তোমার ভাইয়ের আদরের বোন, তারা যেন কোনো খারাপ কিছু না শোনে, তাহলে কষ্ট পাবে। এমন বুঝিয়ে কথা বলতে সেজদিকে। কিন্তু শ্বশুরবাড়িতে সব বড় ননদ, তাদেরকে বুঝিয়ে কথা বললে না পারলেও দুই একটা ভালো কথাও বলা যায় না, উল্টো কথা শুনিয়ে বসিয়ে রেখে। এসব ভাবতে ভাবতে একা একা বিড়বিড় করছে সেজতি। কোনো ঝগড়াটে বাড়িতে বিয়ে দিল এত যাচাইয়ের পর। আল্লাহ জানে ওর বাবা মা। দরজা থেকে রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো সায়নের কান অব্দি পৌঁছালো। টাইয়ের নট খুলতে খুলতে হেসে প্রশ্ন করে সায়ন, ঝগড়াটা বাড়ির কোথায়? হঠাৎ সায়নের কণ্ঠধ্বনি শুনে হকচকিয়ে গেল সেজুতি। তাও এই কথাটাই শুনতে হবে? থতমত খেতে সায়ন বলল, আমার বাড়ি থেকে 1 ঘন্টার পর, তারপরে ঝগড়াটে বাড়ি। সেজুতির কথা শুনে ভুরু কুঁচকে গেল সায়ন। পাশ ঘেঁষে বলল, আমার বাড়ি থেকে 1 ঘন্টা পর, এমন বাড়ির নাম তো কখনো শুনলাম না। খুব জোরে শ্বাস ফেলে সেজুতি বলল, আপনার বাড়ির কথা কে বলেছে? আমার বাপের বাড়ি থেকে 1 ঘন্টার পথ, সেটা বলছি। আর আপনি জানবেন কীভাবে? কথায় আছে না, মক্কার মানুষ হজ পায় না, তাই শুধু শুধু মাথা ঘামিয়ে না, এমনিতে আপনার মাথায় এসব ঢুকবে না। সে যদি কথা শুনে বিচলিত হয়ে চলে যায় সায়ন। সে যদি দেখে কিছুটা ঝুঁকে বলল, আমার মাথায় ঢুকবে না মানে? আর মেয়ে হয়ে সব কিছু জানলে আর আমি কেন জানবো না? হ্যাঁ। সে যদি নড়েচড়ে বলে, আপনি একজন জ্ঞানী মানুষ, যাকে মহাজ্ঞানীও বলা যায়, এসব ছোটোখাটো কথা আপনার মাথায় থাকবে কেন? তাছাড়া আপনি ছেলে হয়ে যদি এমন বাড়ির সন্ধান খুঁজেন, তাহলে অন্যের বাড়ি গিয়ে সংসার করতে হবে। কথাটা বলতে বলতে হাই তুলল সেজুতি। এদিকে সেজুতির কথাগুলো মিলিয়ে যাচ্ছে সায়ন। সব কিছুতে সফল হচ্ছে না। এই মেয়ের সব কথাতে ব্যর্থ সে। সায়ন কিছুক্ষণ চুপচাপ সেজুতির মুখমণ্ডলের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, অন্যের বাড়ি গিয়ে সংসার করতে হবে? তাহলে এরকম আজগুবি বাড়ির ঠিকানা পাওয়া যাবে, তাই তো? আমাদের বাড়ির এমন নাম কখন হলো আমি জানি না। সায়নের কথা শুনে সেজুতি ঢোক গিলে বলল, আমি এমনিই বলছিলাম। আপনার পছন্দ না হলে আবারও ভেবেচিন্তে অন্য নাম রাখবো।
সেজুদির কথা শুনে কপাল কুঁচকে তাকালো সায়ন। সেজুদি বিছানা থেকে নামতে নামতে বলল, অফিস থেকে এসেছেন, ফ্রেশ হয়ে নিন। আমি ততক্ষণে সুন্দর নাম গুছিয়ে খাবার গুছিয়ে রাখি। সেজুদির এমন কথা শুনে খুব জোরে সোরে একটা নিঃশ্বাস নিয়ে সায়ন বলল, ফাজিল মেয়ে। গম্ভীর মুখ করলে সেজুদি বলল, ভদ্র ছেলে। সেজুদির কণ্ঠ থেকে এমন কথা শুনবে ভাবেনি সায়ন। চোখ বড় বড় করে তাকাতে সেজুদি দরজা অবধি যেতে যেতে বলল, মন রক্ষার জন্য হলে মাঝে মাঝে ভালো হতে হয়। এবারে ফিক করে হেসে দেয় সায়ন। নিজের চুল নিজে টেনে বলল, সুন্দরী বউ থাকলে মাঝে মাঝে পাগলামো কথাগুলোকে ভালো বলে মেনে নিতে হয়। সায়নের কথা শুনে দরজার আড়ালে মুখ লুকিয়ে চলে গেল সেজুতি। সায়ন হাসছে। সন্ধ্যার পরে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে সবাই। আনোয়ারা বেগম ছেলে মেয়েদের মধ্যে যায়নি। তিনি তার কক্ষে বসেছেন। সায়নের দুই বোন আপাতত কিছু বলেনি। সবাই স্বাভাবিক। এর মাঝে বই নিয়ে আশিকের পাশে বসলো সেজুতি। ওর সাথে আনোয়ারা বেগমের ঝামেলা আগেই বই কিনেছিল। বাচ্চাদের পড়তে ভালো লাগে না। যখন ছোট ছোট হাত দিয়ে বই ছয়, চোখ পিটপিট করে তাকায়, সে মুহূর্তে খুব আনন্দের সহিত উপভোগ করে সেজতি। বিয়ের আগে টিউশন করাতো, তখন স্টুডেন্টদের পাশাপাশি তাদের ভাই বোন থাকলে আদরের সাথে খুশি মনে পড়াতো। এর জন্য অভিভাবকরা বেশ খুশি হতো। শ্বশুরবাড়িতে আসার পরে সব কিছু গুটিয়ে নিতে হয়েছে। নিজেকে ব্যস্ত রাখতে আনোয়ারা বেগমের তর্ক ছাড়া আর কিছুই না। আনোয়ারা বেগমের সাথে কথা কাটাকাটি বেশ উপভোগ করে সেজতে, কারণ আনোয়ারা বেগম ওর সাথে জিততে পারে না। যাকে বলে বউ শাশুড়ি হাড্ডাহাড্ডির লড়াই। আনোয়ারা বেগম চুপচাপ থাকবার নয়, সেও লড়াই চালিয়ে যায়। আবার সেজতির জন্য মাঝে মাঝে মায়াও কাজ করে। তখন নিজ হাতে রান্না করে রাখবে, কিন্তু পর মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে যায়। হয়তো মেয়েদের সাথে কথা বলার পরে পরিবর্তন হয়, নয়তো নিজের কাছে নিজেই হেরে যায়। আশিকের সামনে বই রেখে আশেপাশে তাকালো সেজেতে। দুই বোন একসাথে বসা। মেজ দুলাভাই পাশে বসে সায়নের বসে বসে মোবাইল ঘাঁটছে। চায়ের দিকে চোখ দুটো বুলিয়ে বইয়ের নজর দিল সেজুতে। আশিকের হাতের আঙুল ধরে বইয়ের উপরে রাখলো আর পড়াশোনা শুরু করলো। এবার আশিকের কথা শুনে সবার চোখ দুটো কোটর থেকে বের হবার উপক্রম করলো। কিছুক্ষণের জন্য সবাই স্ট্যাচু হয়ে নিজ নিজ অবস্থানে বসে রইল। সেজুতে মুখের ভঙ্গিমা পরিবর্তিত রেখে চুপচাপ আশিকের দিকে মনোযোগ দিল। আশিক বই পড়াকে বায়না নিয়ে বসে আছে। বইয়ের ছবিতে হাত রেখে বলতে আম বললে সে আম খাওয়ার জন্য বায়না নিয়ে বসে থাকে। এখন আম কোথায় পাবে? ওর বায়না দেখে সবাই বড়সড় একটা ঢোক গেল। সে যদি কোনোভাবে আশিকের মনোযোগ অন্য পড়ায় নিল, কিন্তু আশিকের মন আছে সেই আমে পড়ে। এবার নিজের কপালে নিজে চাপড়াতে দিয়ে আবারও ব্যর্থ চেষ্টা চালাতে লাগলো সাজুতি। এরপর আপেল। এবার আপেল খাওয়ার মনোযোগ দিল আশিক। ভাগ্য ভালো ফ্রিজ থেকে আগে বের করা ছিল, তাই তড়িঘড়ি করে আশিকের আম্মু আপেল নিয়ে আসলো। ছেলের পড়া এখানেই সমাপ্তি ঘটল আজ। সবাই আশিকের কান্দ দেখে হাসছে। সে যদি করুণ মুখ করে বসে আছে। ওর জীবনে এই একমাত্র স্টুডেন্ট পেয়েছে, জ- আর কাউকে পায়নি। সায়নের বড় বোন হাসতে হাসতে বলল, এই ছেলের নিয়ে কি করব বুঝি না। বই পড়তে বসলে এমন করবে। আজকে সবাই টের পেয়েছে তো। বড় বোনের কথা শুনে বিড়বিড় করে সেজেতে বলল, আশিককে খাওয়ানোর জন্য বায়না করছে, আর আমি তো ঘুমের ঘোরেও ঘুরতে যাওয়ার বায়না নিয়ে কেঁদে উঠতাম। কত ভদ্র ছিলাম আল্লাহ জানে, আর আমার পরিবার জানে। সে যদি বিড়বিড় কথাগুলো শুনে সায়ন চোখ বড় বড় তাকায়। সে যদি থতমত করে চা করার বাহানা নিয়ে উঠে যায়। সায়ন একা একা মিটমিট করে হাসছে। ভাগ্যক্রমে একজন বউ পেয়েছে সে। সবাইকে চা পরিবেশন করে আনোয়ারা বেগমের রুমে গেল সেজুতি। আনোয়ারা বেগম তসবি হাতে নিয়ে বসে আছে। সেজুতি হাতে চা দেখে বলল, একটু চায়ের দরকার ছিল, মাথাটা ঝিম ধরে আছে। আনোয়ারা বেগমের কথা শুনে সেজুতি বলল, মাথা ব্যথা করছে? আনোয়ারা বেগমের জবাব, একটু। দুপুরে ঘুমানোর পরে আশিকের জন্য ঘুমটা ভেঙে গেছে, তখন থেকে এমন। আনোয়ারা বেগম কথা শুনে শান্তভাবে সেজুতি বলল, আমাকে ডাকলেন না কেন? আনোয়ারা বেগম বিনয়ের সাথে বলল, মাথা ব্যথার জন্য ডাকাডাকি লাগে? সে যদি কথা বাড়ালো না। আনোয়ারা বেগম চা খেতে খেতে নিজের রুমে আসলো। মাথা ব্যথার মলম নিয়ে আনোয়ারা বেগমের কপালে লাগিয়ে দিল। আনোয়ারা বেগম কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তাকিয়ে রইলেন। ঠোঁট নাড়ছে, মুখ দিয়ে অনেক কিছু বলতে চাইছেন, তবুও কোনো জড়তার কারণে আটকে গেলেন তিনি। সে যদি আর কিছু না বলে সবার সম্মুখে এসে বললেন, মেজো দুলাভাই ভনিতা করে বলে, ভাবি, চা দিতে গিয়ে আটকে গেলেন যে? সে যদি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, মায়ের মাথা ব্যথা করছিল, মাথার মলম লাগিয়ে দিছে। ও দুঃখিত, আম্মার মাথা ব্যথা করছিল। সে যদি শেষের কথাটি শুনে কোথাও একটা ছোটোখাটো আঘাত পেল সায়ন। সবাই নিশ্চুপ। সে যদি কিছু না বলে চায়ের কাপে চুমুক দিল। সায়নের বড় বোন হেসে হেসে বলল, সারাক্ষণ নাতি নাতি করতো তো, তাই নাতি এসে অসুস্থ বানিয়ে দিছে। বড় অপুর কথা শুনে সবাই হেসে দিল। আশিক নিষ্পাপ চাইরে কিচ্ছু বুঝতে পারছে না। চুপচাপ এসে সেজুদির গায়ে হেলান দিয়ে আছে। মামি বলতে অজ্ঞান সে। এ বাড়িতে আসলে সেজুতি পিছু পিছু থাকবে। সেজুতিও আশিকের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নেই। বড়দের সাথে যতই রাগারাগি হোক, সে রাগের সূত্রপাত ধরে বাচ্চাদের সাথে কখনো রাগ দেখায় না সেজুতি। বড় অপর কথা শুনে সবাই হেসে দিল। মেজো দুলাভাই হেসে হেসে বলল, বাহ,
মামি ভাগ্নের কত ভাব। মেজো দুলাভাইয়ের কথা শুনে হেসে দিল সেজুতি। আনোয়ারা বেগম চায়ের কাপ রাখতে আসলেন। মেজো জামাইকে ডেকে সবার সাথে বসালেন তাকে। মাথা ব্যথা কমছে কিনা জিজ্ঞাসা করলেন সবাই। আনোয়ারা বেগম সেজুতির দিকে একবার তাকিয়ে বলে মাথা ব্যথা মলম দেওয়ার জন্য কিছুটা কমেছে। বড় মেয়ে আনোয়ারা বেগমকে উদ্দেশ্য করে হেসে হেসে বলল, এতদিন নাতির জন্য ব্যাকুল হয়ে থাকতে এখন আসামাত্র অসুস্থ বানিয়ে দিল। আনোয়ারা বেগম মেয়ের কথা শুনে হেসে দিল। আশিককে উদ্দেশ্য করে বলল, নানু ভাই এদিকে এসো। আনোয়ারা বেগমের ডাক শুনে আশিক হাসি মুখে তার কাছে গিয়ে দাঁড়ালো। নানি নাতির খুনসুটিতে মনোযোগ দিয়ে সবাই দেখছে। সায়ন অস্থির হয়ে বসে আছে, সে যদি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। সায়ন কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। যে নিঃশ্বাসে অনেক কিছু প্রকাশ পাচ্ছে, তবুও আমতা আমতা করে বলল, সন্ধ্যা এভাবে বলছে কেন? সে যদি তিনচিতির স্বরে বলল, কি বলছি? সায়ন বড়সড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিচ্ছু না। সে যে খুব শান্তভাবে সায়নের দিকে তাকিয়েছিল। ওর না বলা কথাগুলো হয়তো বুঝতে পেরে চুপ হয়েছে। আম্মা আর মা, এই দুটো শব্দকে ঘিরে হয়তো সায়নের এমন দীর্ঘশ্বাস নেওয়া। সে কিছু কথা বাড়ালো না। রাত্রির দিকে প্রহরে সায়নে চোখ দুটো নির্ঘুম রাত কাটাচ্ছে। খুব চিন্তিত থাকলেও কিছুটা প্রকাশ করছে না। জী জীবিকা নির্ভর সংসার প্রিয় মানুষগুলোর মুখগুলো ভেসে আসছে চারিদিক। কিন্তু ব্যর্থতা তার। সবকিছু থেকে না থাকার মতোই সংসার চলছে। যার কারণে দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই করার থাকে না। হয়তো অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকার বইয়ে সুখী মানুষের গল্পের মোড়লের মতো অবস্থায় পড়েছে। মোড়লের মতো কোনো অন্যায় না করো, সে আজ অস্থিরতা নামক অসুখে ভুগছে। এ অসুখ যে ভয়ঙ্কর, পরিবার নামক জটিলতার জন্য এ অসুখের দেখা মিলছে তার। কেন সে সুখী হতে পারল না? সমস্ত গ্লানি জাগবে যখন, তখন কি সুখী হতে পারবে? এর উত্তর কি আজও কোন লাইব্রেরি নামক স্থানে লুকায়িত বইয়ের পাতায় রয়েছে? কোথাও সন্ধান পাবে সেই লাইব্রেরি? দুটো ক্লান্তিকর চোখ বুজে যেন সেই লাইব্রেরির ঠিকানার সম্মুখে ভেসে উঠল। এটাই প্রার্থনা সায়ন। সেও সুখী মানুষ হতে চায়। একটা সুন্দর পরিবার চায়, যেখানে কোনো কাটাকাটি ঝগড়াঝাটির ঝামেলা থাকবে না। তবে এই আশা পূরণ হবে কিনা দ্বিধায় আছে সায়ন। দুটো চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। আজ ছুটির দিন। সকালে ঘুম থেকে ভেঙে অফিসে যাওয়ার জন্য দৌড়ঝাঁপ করতে হয়নি সায়নের। গভীর ঘুমে মগ্ন। সে যদি সবার জন্য নাস্তা তৈরি করছে। সাথে সায়নের বড় বোনও সাহায্য করছে। আনোয়ারা বেগম আশিকের সাথে ব্যস্ত। দুই নানি নাতির ভীষণ ভাব। মাঝে মাঝে রান্নাঘরে এসে মামির খোঁজ নিয়ে যাচ্ছে আশিক। কিছুক্ষণ পরে দৌড়ে সায়নের রুমে গেল। সায়ন পেটে মাথা রেখে শুয়ে ফ্যানের দিকে নিশ্চুপ হয়ে তাকিয়েছে। সায়ন কারো অস্তিত্ব পেয়ে ধরপড় করে উঠে আশিককে দেখে হেসে দেয়। হাস্যোজ্জ্বল মুখে বলে, মামা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছো? জবাবে আশিক কিছু না বলে মুখ টিপে হেসে দেয়। আশিক কার্টুন দেখছে। মেজো দুলাভাই সায়নের পাশে বসা আছে। আনোয়ারা বেগম ও দুই মেয়ে একসাথে কোনো কথা নিয়ে ব্যস্ত আছে। সে যদি রান্না ব্যস্ত। সেদিনের ঘটনার পরে আর বাবার বাড়িতে যায়নি সে যদি। কেমন একটা বিরক্ত লাগছিল। সব দায়ভার ওর কাঁধে চাপিয়ে দিয়ে তারা চলে গেল। এমন পরিস্থিতির শিকার হয়তো খুব কম জনে হয়। ওই ঘটনার পরে বাবার বাড়িতে পা রাখেনি সে যদি। শুধু ফোন কলে কথা হয়েছে। যার যা ইচ্ছা ওর উপর চাপিয়ে দিয়ে মুক্ত হয়ে যায়। সায়নের বোনেরা বাবার বাড়িতে এসে কত আনন্দ দেখেছে। এর দেখা দেখে সেজুতির একটু শান্তির নিঃশ্বাস নিতে ইচ্ছে হয়। নিশ্চয়ই ওই বাড়িতে গেলে এভাবে শান্তিতে থাকতে পারবো। শ্বশুর বাড়িতে তো একের পর এক কথার মুখোমুখি হচ্ছে। মাঝে মাঝে সবকিছু বুঝতে পারে সেজুতি। ভাবে সবকিছু সহ্য করবে, তবুও পারে না। অতিরিক্ত দোষ ধরলে প্রতিবাদ করতে হবে, কিন্তু প্রতিবাদ করলে পুরস্কার স্বরূপ বাচালতা উপাধি পায়। সত্যি কি প্রয়োজনের অধিক কথা বলে? ওর পরিবারে থাকাকালীন শুনেছিল মাঝে মাঝে সবকিছু দাঁতে দাঁত চেপে সহ্য করা উচিত। তাই বলে অতিরিক্ত কিছু হলে সহ্য করবে? শ্বশুরবাড়িতে পা ফেলার সাথে সাথে তো কত কথার মুখোমুখি হয়েছে। এখনো পর্যন্ত হচ্ছে, ভবিষ্যতে হয়তো চলবে। আর ওর নিজের পরিবার সবকিছুর দায়ভার ওর মাথায় দেয়। ওর বাচালতার জন্য নাকি এমন হয়। তাই রেগেছিল এতদিন। কিন্তু এখন সব রাগ ভুলে যেতে ইচ্ছে করছে। মেহমান ঘরে থাকলে তো আর যেতে পারবে না। তাই মনে মনে এক বুক ব্যর্থতা নিয়ে কাজে মনোযোগ দিল। মেজো দুলাভাই বলল, আজকের তো ছুটির দিন গেল, তাহলে চলো কোথাও ঘুরতে যাই। মেজো দুলাভাইয়ের কথা শুনে সায়ন মাথা নাড়ালো। মুখের উপর না বলার বে কিভাবে? মাঝে মাঝে অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজি হয়। সায়নের দুই বোন সম্প্রতি প্রকাশ করলো বিকেলে সবাই ঘুরতে বেরোবে। আশিক তো মহাখুশি। দুপুরে খাবার পরে বিছানায় গা এলিয়ে দিল সেজুতি। অনেক খাটনি করতে হচ্ছে, যার জন্য ক্লান্ত এসে ভর করলো। সায়ন পাশে বসে মোবাইল ঘাঁটছিল। সেজুতিকে নিস্তুপ দেখে ওর দিকে তাকালো সায়ন। সেজুতি চোখ বন্ধ করে আছে। সায়ন কিছুক্ষণ নীরবতা পালন করে সেজুতির মুখমণ্ডলে গভীর মনোযোগ দেখছিল। অতঃপর আমতা আমতা করে বলল, সেজুতি? কেবল তন্দ্রার মতো পড়ছিল। সায়নের ডাক শুনে হকচকিয়ে গেল সেজুতি। চোখ খুললে সায়নকে উদ্দেশ্য করে, হুম। সায়ন ধীরকণ্ঠে বলল, ঘুরতে যাবে? সেজুতি শান্তভাবে বলল, না, ভালো লাগছে না আজ। সায়ন ধীরকণ্ঠে বলল, আপুরা যাবে, ভাইয়া যাবে, চলো সবাই একসাথে ঘুরে আসি, ভালো লাগবে। জবাবে সেজুতি কিছু বলল না। নিশ্চুপ হয়ে শুয়ে আছে। সেজুতিকে নিশ্চুপ দেখে সায়ন আবার বলল, কি হলো? এবারে শান্তভাবে সেজুতি বলল, তোমরা যাও, আমি যাব না। সায়ন কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, তুমি না গেলে সবাই খারাপ ভাবে। সেজুতি সায়নের চোখাচোখি হয়ে বলল, আমি এমনিতেও সবাই ভালো জানে না। তাছাড়া এতদিনে স্বামীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার সৌভাগ্য হয়নি, আজ নাই বা গেলাম। সেজুতির কথা শুনে নিশ্চুপ হয়ে যায় সায়ন। দৃঢ় কণ্ঠে বলল সেজুতি,
আমি বড্ড বেহায়া মেয়ে। একবার মুখ দিয়ে যা বলি তাই করি। আমি যাব না বলছি মানে যাব না। আপনি শুধু, শুধু মন খারাপ করবেন না। পরিবারের সাথে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা। সেখানে শুধু, শুধু আমার জন্য বঞ্চিত হবেন কেন? তখন ঘুরে ফিরে সবাই আমাকেই কথা শোনাবে। প্লিজ এমন করবেন না। আজকে ক্লান্ত আমি। কারো কথার জবাব দেওয়ার মতো অবস্থায় নেই। আপনি অনেকদিন ঘোরাঘুরি করেননি। বিয়ের পর আপুরে যখন এসেছিল তখনও ঘোরাঘুরি করছেন। এখন মাসখানেক পরে আবারও সুযোগ পেয়েছেন। সেই সুযোগ অবহেলা করবেন না। স্বামীর সাথে ঘোরাঘুরি করার সুযোগ যখন আসবে আমি তখন যাব। আপনার মতো অবহেলায় ভাসিয়ে দিব না। সে যদি কথা শুনে নিশ্চুপ হয়ে যায় সায়ন। ঠোঁটে কাঁপুনি দিচ্ছে, মুখমণ্ডল কেমন অস্থিরতার সাপ বয়ে যাচ্ছে। চাপা কান্নার আভাস মিলছে ওর মুখমণ্ডলে। তবে খুব দৃঢ় থাকার নিজেকে সামলে নিল সায়ন। একটা জোরে সোরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর থেকে। ১২ শব্দের দুটো বাক্য চারিপাশে ভেসে আসছে সায়নের, যার সঠিক ব্যাখ্যা জানলেও মুখ খুলে কেউ প্রকাশ করে না। এতটাই কঠিন এই কথাটা। একজন মেয়ের আত্মনাদ কম বেশি সবার নজরে যায়, কিন্তু একজন ছেলের আত্মনাদ কজন দেখে? সায়ন নিশ্চুপ হয়ে বসে আছে। এত চুপচাপ স্বভাবের ছেলে খুব কম দেখেছে সেজুতি। এতক্ষণ অন্য কেউ হলে নিশ্চয়ই মুখের উপর কষিয়ে থাপ্পড় দিত। অথচ সায়ন নিশ্চুপ হয়ে আছে। সে যদি আর কথা বাড়াল না, মুখ ঘুরিয়ে শুয়ে আছে। চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়লে বুঝতে দিল না সায়নকে। সায়ন আবারও বেহায়ের মতো পাশ ঘেঁষে বলল, আজকে চলো, তারপর আমরা অন্য কোনো একদিন যাব। সে যদি চোয়াল শক্ত করে বলল, আমি বলেছি তাই ইচ্ছে জাগলো আমায় নিয়ে ঘুরতে যাওয়ার কথা। আর এখন যথেষ্ট ঠান্ডা মাথার লোক। শুধু, শুধু লোক দেখানো আবেগ নিয়ে আমার মাথা খারাপ করবেন না। এমনিতেও আছি আর নাই। এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। আমার ইচ্ছে অনিচ্ছাতে কারো কিছু যায় আসে না। তাই আমি না গেলেও কোনো সমস্যা হবে না। আপনারা যেতে পারেন। সায়ন দৃঢ়ভাবে বলল, সে যদি সারাক্ষণ একঘেয়েমি চলে না। কখন নিয়ে যেতাম? সারাক্ষণ তো ঘরে ঝামেলা করেই আসছো। এমন কোনো দিন নাই যেদিন তোমাদের জন্য একটু শান্তিতে থাকতে পেরেছে। প্রতিদিন কানের কাছে চেঁচামেচি, এমনকি অফিসে দৌড়ঝাঁপের উপরে যেতে হয়েছে। আমার কি একটু শান্তির দরকার হয় না? সে যে দাঁতে দাঁত চেপে বলল, আমি ঝামেলা করতাম? তারা উস্কানিমূলক কথা বলতে কেন? এই বেলায় তোমার কোনো দোষ নেই। যা কিছু হবে আমার ঘাড়ে এসে পড়ে। সায়ন জোরসোরে একটা নিঃশ্বাস নিয়ে বলল, অন্ততপক্ষে আজ ঝামেলা করে দিন। সে যে তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, আমি নিজ থেকে কখনোই ঝামেলা করি না। আপনারা যাবেন শুধু শুধু আমাকে জড়িয়ে ঝামেলায় পড়বেন না। আমি বলছি যাব না মানে তো যাবই না। তাছাড়া আমার যাওয়া আসা নিয়ে কারো কোনো সমস্যা হবে না। সায়ন দাঁতে দাঁত চেপে বলল, সে যদি কিছু না বলে চুপচাপ শুয়ে রইল। সায়নের বোনেরা তৈরি হয়ে আশিককে পাঠালো সায়নের রুমে। ওরা তৈরি হয়েছে কি না খোঁজ নিতে। আশিক দুষ্টুমি করতে করতে রুমে এসে ধীরভাবে না, আম্মু, খালামণি তোমাদের ডাকছে। শান শান্তভাবে বলল, গিয়ে বলো তোমার মামির মাথা ব্যথা করছে, সে যেতে পারবে না। আশিক চুপচাপ মাথা নাড়িয়ে চলে গেল। সায়ন বোনদের কাছে বলা মাত্র মুখের ভঙ্গিমা পাল্টে গেল। তড়িঘড়ি করে সায়নের রুমে এসে বলল, সারাক্ষণ তো ভালোই ছিল, এখন কোথাও যাওয়ার কথা শুনে অসুস্থ হয়ে গেল। সায়ন শান্তভাবে বলল, এভাবে কথা বলছে কেন আপু? রান্নাবান্না তো কম ঝামেলা না, আর ওর শরীর তো ভাল বলে আসে না কারো। সায়নের কথায় ওর বড় বোন খমখম মুখ করে বলল, কোনো একটা অনুষ্ঠান, কাজ যাই হোক না কেন অসুস্থ হতে হবে, তুই যাবি? সায়নকে উদ্দেশ্য করে বলল। বড় বোনের কথা শুনে দাঁতে দাঁত চেপে সায়ন বলে, না থাক, বউয়ের আঁচল ধরে। কথাটা তিনি সরাসরি বলেই চলে আসলেন। সায়ন দাঁতে দাঁত চেপে রইলেন। সব দিক সামাল দিতে হয়। আর এখন বোনদের অতিরিক্ত কিছু বললে কেলেঙ্কারি হয়ে যাবে। আর সে যদি কি বা কি ভুলবে। যেদিকেই যাবে সেদিকেই ঠেলা খেতে হয়। দোষ নিজেরও দিচ্ছে সায়ন। প্রথম থেকে নিজের শক্ত হওয়া উচিত ছিল। চোখ কান খুলে নিজেই সব কিছু তদন্ত করে বিচার করা উচিত ছিল। তাহলে অন্ততপক্ষে এখন কথার সম্মুখীন হতে হতো না। একপাক্ষিক মানুষ কখনো সুখী হতে পারে না। কটমট করে দাঁতে দাঁত চেপে রইল সায়ন। সে যদি শুয়েছিল সব কিছু শুনে। মেজায় অতিমাত্রায় খারাপ হয়েছে সায়ন বোনের কথা শুনে। তবুও চুপচাপ ছিল। সবসময় উত্তর না দিলেও চলে। সায়ন তো যা বলার বলেই দিছে। উল্টো কথা শুনিয়েও বসে আছে। সে যদি বিড়বিড় করে হলো, বউ শাড়ি পরলে স্বামী তো ধরতেই পারে। এতে কথা শোনানোর কি আছে? সেজদির কথা শুনে চোখ গরম করে তাকালো সায়ন। সেজদি অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে। মনে মনে সায়ন আর ওর বোনের হাজারো কথা শুনিয়ে দেয়। মেজ দুলাভাই সায়নের মেজ বোনের কাছে জিজ্ঞাসা করে, ওরা যাবে না? জবাবে তিনি বলেন, সেজদি অসুস্থ হয়ে গেছে নাকি কাজ করতে করতে, তাই সায়ন নিজেও যাবে না। মেজ দুলাভাই বললেন, আসলে সমস্ত কাজ তো ভাবির সামলাতে হয়, কিন্তু ওদের ছাড়া যাব? এসব ভালো দেখায়? মেজোবোন বললেন, ওদের সাফাই গেও না তো। কি কাজ আছে ঘরে? মানুষ দেখলে যার অসুস্থ হওয়ার অসুখ, তার হয়ে সাফাই গেও না। আর নিজ থেকে অসুখ অসুখ বললে ওদের জন্য আমরা অপেক্ষা করবে কেন? আমার ভাই একটা আছে, বউ ছাড়া কিছুই বুঝে না। মেজো দুলাভাই বলেন, ভাইয়ের বউয়ের ব্যাপারে এমন না বললে কি নয়? তোমার কথা আমি শুনতে পারলেও তোমার ভাবির কথা সায়ন শুনতে পারবে? শুধু শুধু অন্যের দোষ দিচ্ছ কেন?
মেজো দুলাভাইয়ের কথা শুনে কটমট করে তাকালো সায়নের বোন। মেজো দুলাভাই আর কথা পারেন না, শ্বশুরবাড়িতে ঝামেলা না করাই ভালো। এখন কোনো জবাব দিলে তর্ক বেঁধে যাবে, তাই তিনি নিশ্চুপ রইলেন। সায়নের দুই বোন মেজো দুলাভাই আশিক চলে গেল। তাদের যাওয়ার 15 মিনিট পর সায়ন নিজেও বাইরে চলে গেল। এখন সে যদি আর আনোয়ারা বেগম ইশারা ইঙ্গিত অনেক কথা শুনতে হচ্ছে সেজুতি। তবে চুপচাপ সে। আজকে তর্ক বিতর্কতে ইচ্ছে নেই। তর্কে তর্কে বাড়ে। এখন কিছু বললে মেজো দুলাভাইয়ের সামনে সেজুতিকে কথা শোনাতে ছাড়বে না। তাই দাঁতে দাঁত চেপে সহ্য করতে হচ্ছে। পানি খাওয়ার জন্য ডাইনিং টেবিলের সামনে গেল সেজুতি। তখন আনোয়ারা বেগম শুনিয়ে শুনে বলল, আমার মেয়েরা আসলে যত অসুখের ছড়াছড়ি দেখা যায়। এরা আগে দিব্যি থাকে মানুষে। আর ঘরে আহামরি তো কোনো কাজ নেই। যে কাজ করা লাগে তার জন্য আমার বড় ছেলে কাজের মানুষ রেখে দিছে। বিয়ের পর বউয়ের আঁচল ধরে থাকতে থাকতে সম্পূর্ণ হয়ে গেল। না আছে টাকা পয়সার হিসাব, না আছে একটু শান্তি। সামান্য কারণে উড়াধুরা ভাঙবে। এতেই সংসার টেকে? আনোয়ার বেগমের কথা শুনে সে যদি ঢকঢক করে পানি গিলল। তারপর বলল, আপনার মেয়েরা আসলে কাজের পর কাজের তো অভাব থাকে না। তাছাড়া অসুখ তো বলে কয়ে আসে না। আপনার মেয়েরা যখন আসবে তখন আমার বাধ্যতামূলক সুস্থ থাকতেই হবে। কারণ মিনিট পর মিনিট খাটুনি করাই লাগবে। আর আপনার ছেলে আমার আঁচল কি আপনাদের সামনেই ধরে ঘুরঘুর করে? বিকেলে আপু বলে গেল, এখন আপনি বলছেন। মা আর বোন এমন কথা বলতে মুখে বাধে না? আপনার ছেলে সত্যি একটা বলদ। আজকে মুখের উপরে অনেক কিছু বলা উচিত ছিল তার। বোন হয়ে ভাইকে ওভাবে কথা বলে কেন? তাও এত বড় ছেলেকে? তখন মুখের উপরে কথা বন্ধ করে দেওয়া উচিত ছিল। আনোয়ারা বেগম কটমট করে বললেন, বউ ভালোভাবে কথা বলবা, গায়ে পড়ে লাগতে এসো না। সে যদি উচ্চস্বরে বলতো, ভালোভাবে কথা বলতে জানি না আমি। আপনার ছেলের টাকার হিসাব তো আমি নেই না। তাহলে টাকা খরচ করি কিভাবে? আর একটার পর একটা সমস্যা আমাকে ঘিরে হচ্ছে। তাহলে নাক গলাতে হবে। আপনারা স্বামী স্ত্রীর মধ্যে নাক গলাতে পারেন, আমি আমার ব্যাপারে নাক গলাবো না? এর মধ্যে সায়ন বাড়িতে চলে এলো। মোবাইলে কথা বলতে বলতে বাসার ভেতরে ঢুকে এমন কথাবার্তা শুনতে পেল। তড়িঘড়ি করে ফোন কলটা কেটে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। এদিকে শাশুড়ি বউয়ের কথা চলতেই রইল। এর মধ্যে সায়নের উপস্থিতি পেয়ে হকচকে গেল সেজতি। আনোয়ারা বেগম খমখম করে বলল, দেখেছো বাবা তোর বউয়ের কথাবার্তা? আনোয়ারা বেগমের কথা শুনে দৃঢ়ভাবে সায়ন বলল, তোমাদের কারো কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ আমার ভাগ্যের। একটা দিন যদি শান্তি পেতাম তাহলে কথাই ছিল না। এমন কোনো দিন নেই যেদিন তোমাদের জন্য মাথা খারাপ হয়নি। আসল সমস্যা কি আসলে বলবা তো? আনোয়ারা বেগম মুখের ভঙ্গিমা পাল্টে মুখ শক্ত করে বলল, তোর বউয়ের জিজ্ঞাসা কর কি সমস্যা। কেউ মুখ দিয়ে টুটা শব্দ করতেই পারবে না, তাহলে গায়ে পড়ে ঝগড়া শুরু করবে। আমার মেয়েরা আসলে ওর সমস্যা দেখা দেয় কেন? সে যদি দৃঢ়ভাবে বলে, আপনার মেয়েরা আসলে আমার সমস্যা থাকবে কেন? আপনাদের কাজ তো করেই দিচ্ছে, তাহলে সমস্যা তো কারণ নয়। কোথাও যেতে ইচ্ছে না করলে আমি যাব না, তাতে দোষের কি আছে? আপনার ছেলেকে তো বেঁধে রাখিনি যে তার বোনদের সাথে যাবে, তাতে আমার কি? আনোয়ার বেগম বললেন, কি কাজ করো, ঘরের কাজ আছে কি? সে যদি বলেন, আপনি সংসার করেননি, আপনি জানেন না একটা সংসারে কত কাজ থাকে? মেহমান থাকলে তো তুলনাই হয় না। তারপরে এমন কথা কিভাবে বলেন? আনোয়ারা বেগম মুখ শক্ত করে বললেন, কাজের মানুষ ছিল না, নিজে হাতে সবকিছু করে শাশুড়ির মান রক্ষা করছে। সে যদি মুখ শক্ত বলল, ও আচ্ছা, সবকিছু তাহলে এই একটা কারণেই হচ্ছে। শায়নকে উদ্দেশ্য করে সে যদি বলল, হাসি রে, না বলে দিও, কাজ করা লাগবে না, সবকিছু আমি সামলাবো। কাজের মানুষ এনেছ তো, শুধু শুধু অন্য কাউকে টাকা দিব কেন? শায়ন নিশ্চুপ হয়ে শুনছিল, হাতের মুষ্টিবদ্ধ করে বলল, এই ঘর থেকে নেমে যাব আমি। প্রতিদিন এক কাহিনী শুনতে শুনতে আর দেখতে দেখতে হাঁপিয়ে গেছি। নয়তো ঘুমের ওষুধ খাবো, বিশ্বাস করো তোমরা। এই ঝামেলা আমার ভালো লাগছে না। কী সব ছেলে মানুষের শুরু করছে তোমরা দুজন? অন্ততপক্ষে একজন তো চুপ থাকতে পারো। মুখের ওপর জবাব দিলে সবাই জিততে পারে। একজন বুঝদার মানুষ নেই? যে আসে সেই শুরু করে। তোমাদের কারণে আমার বুদ্ধি লোপ পাচ্ছে। সায়নের কথার উপরে আনোয়ারা বেগম বললেন, তোর বউরে ঠিক কর, তাহলেই শান্তি পাবি। আনোয়ারা বেগমের মুখের উপর সায়ন বলল, আমি জানি আমার বউ ভালো না, ওর স্বভাব ভালো না, কাজকর্ম ভালো না, মুখ ভালো না। ওরে ঠিক করা লাগবে, কিন্তু তোমরা সবাই গায়ে পড়ে লেগে থাকো কেন? ইনিয়ে বিনিয়ে কথা না শোনালে হয় না? একজন তো ঠিক থাকো, তাহলেই তো হলো। আনোয়ারা বেগম কিছু না বলে জোরে শব্দ করে হেঁটে রুমে চলে গেল। সায়ন হনন করে রুমে গেল। সে যদি সায়নের পিছে পিছে গেল। সে যদি রুমে যাওয়ার পরে সায়ন বলল, ঘর থেকে 10 মিনিটের মধ্যে বের হলাম, তার মধ্যে এমন শুরু করছো? একটা কাজ করো সবাই, শান্তিতে তো থাকতে দিবা না? যখন মুখে মুখে তর্ক করাই লাগবে, আগের থেকে বলে রাখবো আমায়। বিষ চেন, বিষ খেয়ে মুক্তি দিব। সায়নের কথা শুনে কাঁপুনি দেয় সেজুতি। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সব কিছু তো আমি করি, আমিও মুক্তি দিব সবাইকে। সেজুতির কথায় কোনো ভ্রুক্ষেপ করল না সায়ন। চোখ মুখ রাগ নিয়ে বসে রইল। সেজুতি খাটের পাশে ঘেঁষেই বসে আছে। সন্ধ্যার পরে সায়নের বোনেরা আসলো। আনোয়ারা বেগম একের পর এক সব কিছু বলে যাচ্ছে মেয়েদের। সব কিছু শুনে সায়নের বোনেরা দাঁতে দাঁত চেপে বসে রইল। একটা বেয়াদব মেয়ের
এনেছে ভাইয়ের জন্য। রাতে ডাইনিং টেবিলের কাছে গিয়ে সবকিছু গোছানো সেজতি। সায়নের বড় বোন এসে বলল, তুমি অসুস্থ নাকি? গোছাতে পারবে? শুধু শুধু নিজের শরীরকে কষ্ট দিও না। পরে আবার আঁচলে লুকানো ভাই বলবে আমাদের জন্য ওর বউয়ের এমন অবস্থা হচ্ছে। বড় বোনের এমন কথা শুনে আহাম্মক হয়ে নিজের রুমে চলে গেল সেজতি। কথাবার্তায় স্ত্রী দেখলে সে ক্লান্ত। সায়নকে উদ্দেশ্য করে বললে, খাবে না? জবাবে সায়ন কিছু বলল না। সায়নের পাশে এসে সেজতি বসলো। তারপর সায়নের মাথায় হাত দিয়ে টেনে তুলে উঠল, উঠো, খেতে যাবে। সায়ন হাত ছেড়ে বলল, ওহ, বললাম তো খাবো না, তুই খা। আমি অশান্তি খেয়ে পেট ভরাচ্ছি। একের পর এক অশান্তি দিলে খাওয়ার সময় থাকে? সেজুতি বলল, আমি অশান্তি দেই? সেজুতির মুখোমুখি তাকে সায়ন বলল, তুই দাও না তো কে দেয়? সবসময় মুখে মুখে তর্ক না করলে হয় না? শ্বশুরবাড়িতে আসলে কত কিছু মানিয়ে চলতে হয়, শিখে আসনি কিছু? সায়ন কথা শুনে চুপচাপ হয়ে যায় সেজুতি, আর একটা কথাও বের করলো না। চুপচাপ ওয়াশরুমে গিয়ে কেঁদে দিলাম। মুখে মুখে তর্ক করতে পারে, কিন্তু লোক সম্মুখে কাঁদতে পারে না, এটাই ওর স্বভাব। রাতে সায়ন সেজুতি দুজনে না একজনও খায়নি। সায়নের বোন আশিককে পাঠিয়েছিল, তবে কেউ যায়নি। তারা ডাকতেও আসেনি। না খেয়ে দুজনে দুদিকে শুয়ে আছে। সেজুতি খিদে নিয়ে থাকতে পারে না, কিন্তু এখন থেকে থাকতে হচ্ছে। সকালে না খেয়ে অফিসে চলে যায় সায়ন। আজকেও তাড়াতাড়ি চলে গেছে বাড়ি থেকে। ঘুম থেকে উঠে সায়নকে দেখতে পায়নি সেজুতি। ফ্রেশ হয়ে সবকিছু গোছগাছ করতে গেল। খেয়েছে বা খাবে কি না কেউ জিজ্ঞাসা করলো না। সেজুতি সকালে কিছু খেলো না। সবকিছু গুছিয়ে রান্না করছে সেজুতি। মাঝে মাঝে আশিক এসে উকি ঝুঁকি দিচ্ছে। সেজুতির আড়ালে গ্যাসের সিলিন্ডার ধরে সেজুতির চোখে পড়া মাত্র ধমক দিয়ে সরিয়ে দেয়। ভাত গড়াই দেওয়ার সময় আশিককে দূরে দাঁড় করিয়ে ভাত নামালো। তখনই দৌড়ে এসে সেজুতিকে আচমকা জাপটে ধরল আশিক। গরম ভাতের পাতিল থেকে ভাত ও গরম পানি আশিকের গায়ে মেখে গেল। উচ্চস্বরে চিৎকার দিয়ে কান্না করলো আশিক। ও চিৎকারে সবাই ছুটে আসে। এদিকে সেজুতেই নিজেরও একই অবস্থা। তবে নিজের ব্যথা গায়ে মাখে আশিককে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সায়নের দুই বোন আনোয়ারা বেগম এসে এমন অবস্থা দেখে তাদের মাথা পুরো বিগড়ে গেল। মুখে যা বলার বলে যাচ্ছে এবং আশিককে ওর থেকে কেড়ে নিল। ঘরোয়াভাবে কোনোরকম চিকিৎসা করে মেজ দুলাভাই হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেল। বাচ্চা ছেলের এমন অবস্থার সম্মুখীন হয়ে এর থেকে কাটিয়ে উঠতে এর কাঠখড় পোড়াতে হবে। সবাই কাঁদছে, সাথে সেজুতিও। ওর পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। নিজের ইচ্ছাতে তো কিছু করেনি। না আশিককে ওর অপছন্দ ছিল। সায়নের দুই বোন আনোয়ারা বেগম হাসপাতালে বসেছিলেন এবং সিএনজি থাকা অবস্থায় সায়নকে ফোন দিয়ে বড় বোন কাঁদতে কাঁদতে বলল, তোর বউ তুই কি করবি? তোর ডিসিশন আজকে নিস। আমার বুকের থেকে আমার ছেলেকে কেড়ে নিচ্ছে তোর বউ। বড় অপুর এমন কথাগুলো কিছুই বুঝল না সায়ন। কিছু বলবে তার আগে ফোন কল কেটে দিল। মেজ অপুর কাছে কল দিয়ে জানতে পারে সবকিছু। মুখের সমস্ত ভাষা হারিয়ে ফেলবে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। তড়িঘড়ি করে অফিস থেকে ছুটি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে গেল। কাঁধ থেকে পেটের অনেকটা অংশ লাল হয়ে গেছে আশিকের। রাত 7টা বেজে 5 মিনিট হাসপাতাল থেকে বাড়ি এসে ওরা সেজুতি জড়সড় হয়ে বসে আছে। কাঁদতে কাঁদতে মাথা ধরে গেছে। পায়ে ফোলা কমেনি, বরং যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছে। সায়ন এসে কষিয়ে থাপ্পড় দিল সেজুতিকে। উচ্চস্বরে বলে, সমস্যা কি তোর? শান্তিতে বাঁচতে দিবি না আমায়? আপুদের সহ্য করতে পারো না মানলাম, কিন্তু আশিক তো বাচ্চা। বাচ্চার যদি কিছু হয়ে যেত, তুই দায়ভার নিতিস? তোর এতই সমস্যা আমার সংসার করতে? তুই আছো কেন এ বাড়িতে? যা না, যেখানে ইচ্ছে সেখানে যা। আমার সংসার করতে হবে না। তোর সব সহ্য করা লাগবে না। তোর সংসার এর দরকার নেই। ইচ্ছে হলে থাক, না হলে যা। তবু ক্ষতি করিস না কারো। একটু শান্তি দে। সায়নের কথায় বাকরুদ্ধ হয়ে যায় সেজুতি। অঝরে কাঁদছে। ইতিমধ্যে আনোয়ারা বেগম বাড়িতে সবকিছু জানিয়ে দিল। মেয়ের শ্বশুরবাড়িতে এসে এমন কিছু শুনতে হবে ভাবতে পারেনি সেজুতি পরিবার। এমন শিক্ষা দিয়েছে মেয়েকে। কিছু বলতে যাবে তক্ষুনি আনোয়ারা বেগম বলেন, আপনারা মেয়েকে এখন কি করবেন করেন। এভাবে চলতে থাকলে সবাইকে খুন করে যাবে আপনার মেয়ে। আনোয়ারা বেগমের এমন কথা শুনে সে যদি বাবার আগে অপমানে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়। কিছু বলার ভাষা নেই তার। তিনি তক্ষুনি শাওনদের বাড়ির উদ্দেশ্যে চলে আসলেন। সাথে সেজুতির মা আছে। আশিককে দেখার পরে নিজের মেয়ের কাছে মুখোমুখি হলেন। সেজুতি নিশ্চুপ হয়ে কাঁদছে। আশিকের বড় বোন বললেন, আপনার মেয়ে আমার কোল খালি করে কি শান্তি পেল জিজ্ঞাসা করেন ওনাকে। আশিকের পরিবারও এসেছে। আশিকের বাবা চুপচাপ ছেলের পাশে বসে আছে। সায়ন শক্ত করে বসে আছে। রগগুলো স্পষ্ট হয়ে আছে। শেষবারের মতো যখন সায়নের দিকে করুণ চোখে তাকিয়েছিল সাজুতি, সায়ন ওর দিকে ফিরেও তাকায়নি। চোখ মুছতে মুছতে বাড়ির চৌকাঠ থেকে বেরিয়ে গেল। কতবার বলার চেষ্টা করছে। আশিকে নিচ থেকে ওকে জাপটে ধরছে, তাই ব্যালেন্স করতে পারেনি। ঠিক সবাই ওর কথাটা বানোয়াট বলে চালিয়ে দিত। বাবার বাড়িতে পা রাখার সাথে সাথে ভিন্ন কথার সম্মুখীন হতে এসে যেতি। তবে কারো কথার জবাব দেয় না। চলবে সে যদি দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।